5ই আগস্টে গণ অভ্যুত্থান সফল হয়েছে, আল্লাহ তাআলার দয়া ছিল। যদি এমন হতো যে আর্মি প্রধান বিদায়ী প্রধানমন্ত্রীর অফারে উনি সম্মত হইতো যে ঠিক আছে আমার বন্দুক জনগণের দিকে থাকবে, তাহলে কি হইতে পারত? বর্তমান গভর্নমেন্ট যেন ধর্মীয় বিষয়ে আরো অবনতিশীল কোন সিদ্ধান্তের দিকে না যায়, ধর্মপ্রাণ সমাজ অন্তত অস্বস্তি থেকে মুক্তি পায়, অন্তত ক্ষুব্ধতার পথে যেতে না হয়, এই জায়গাটায় যেন তারা খেয়াল রাখে। এবং পেছনের টাকা কিভাবে উদ্ধার করা যায়, রিজার্ভ কিভাবে বাড়ানো যায়, দ্রব্যমূল্য কিভাবে কমানো যায়, রেজিম আমলের গণহত্যা বা বড় হত্যাকাণ্ডের একটা বিশেষ আদালত গঠন করুন, যেখানে কমপক্ষে এই জুলাই গণহত্যা নিয়ে বিচার হবে। হেফাজতকে দমন করার জন্য শাপলা চত্বরে 2013-তে যে গণহত্যা চালানো হয়েছে, এই হত্যার বিচার হবে। 2009-এর ফেব্রুয়ারিতে পিলখানায় যে হত্যা হয়েছে সেটার সুষ্ঠু তদন্তের সাপেক্ষে একটা বিচার হওয়া, এই বিচারগুলো সম্পন্ন হলে জাতির ইতিহাসে একটা ইনসাফের ধারা চালু হবে। আলেমদের অবস্থান এই সরকারকে প্রয়োজনীয় জায়গায় সহযোগিতা করা এবং পর্যবেক্ষণের দৃষ্টিতে রাখা। পূর্ণ সহযোগিতা অথবা পূর্ণ বিরোধিতা কোনোটারই সময় আসে নাই। শাসনতান্ত্রিক চেয়ারে বসে কেউ যেন খুনি না হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। গত জুলাই গণ আন্দোলন বা ছাত্র আন্দোলন, এটার সর্বশেষ পরিস্থিতি হলো ছাত্র জনতার যে অভ্যুত্থান এবং স্বৈর সরকারের দীর্ঘ 15 বছর দুঃশাসনের একটা দীর্ঘ ধারাবাহিকতা যারা কায়েম করেছিল তাদের পতন হয়েছে। এই পুরো আন্দোলনের শেষ অংশটা যেটা সবার সামনে ছিল, যেটা সবচেয়ে উত্তপ্ত অবস্থায় ছিল, সেটা হলো 14ই জুলাই থেকে নিয়ে 5ই আগস্ট পর্যন্ত 21 থেকে 22 দিনের সময় এখানে উল্লেখ করার মতো, এবং এটাই এই আন্দোলনের চূড়ান্ত সময়। এই সময়টাকে বিশ্লেষণ করলে, আন্দোলনের এই তুঙ্গ পরিস্থিতিটাকে বিশ্লেষণ করলে আপনি অনেকগুলো জিনিস পাবেন। তো আমরা এখান থেকে অল্প কয়েকটা বিষয়ে চোখে পড়ার মতো এবং খেয়াল করার মতো এটা পেশ করতে পারি, আলোচনায় আনতে পারি। একটা হলো, দেখেন 14ই জুলাই একটা সংবাদ সম্মেলনে চীন থেকে ফিরে এসে সাবেক প্রধানমন্ত্রী রাজাকারের সন্তান আর নাতিপুতি এবং মুক্তিযোদ্ধার সন্তান ও নাতিপুতি, এই প্রসঙ্গটা নিয়ে যখন তাচ্ছিল্যের সঙ্গে কথা বললেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার প্রসঙ্গে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে, তার কয়েক ঘন্টা পর থেকেই আন্দোলন একটা নতুন মাত্রা ধারণ করল। ইতিহাসটা সবার সামনে আছে, কিন্তু খেয়াল করার মতো বিষয় হইল দ্বিতীয় তৃতীয় দিন থেকে মারধর, অত্যাচার, গোলাগুলি, হত্যা, এই যে পরিস্থিতিটা সরকারি তরফ থেকে শুরু হয়েছিল, আন্দোলনকারীরা তাদের সৃজনশীল আন্দোলন প্রোগ্রাম, অনমনীয়তা এবং একের পর এক ত্যাগ, এর যে উদাহরণ পেশ করলো, এটা এই আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আপনি এক্ষেত্রে আবু সাঈদের কথা উল্লেখ করতে পারেন, রংপুরের এক দিনদার তরুণ। পরবর্তীতে তার পারিবারিক জীবন, তার ব্যক্তিগত জীবন, তার প্রোফাইল, তার সামাজিক জীবন, এগুলো দেখে দেখা গেছে সে তরুণ শিক্ষার্থী, কিন্তু তার ভিতরে দিনই প্রেরণা ছিল, চিন্তা ছিল। সে যে ওই যে বুক চিতিয়ে দাঁড়িয়ে গিয়েছিল গুলির সামনে, এরপর থেকে এই আন্দোলনের একটা চরিত্রই দাঁড়িয়ে গেছে ঢাকা শহরে এবং সারা দেশে, বন্দুকের গুলির সামনে দাঁড়িয়ে যাওয়ার। দীর্ঘ 15 বছরের রেজিমে পুলিশের গুলি ব্যবহার করা, র্যাবের গুলি ব্যবহার করা, ধাওয়া করা, মিছিল ভেঙে দেওয়া, প্রধান এবং শক্তিশালী অনেক বিরোধী দলগুলোকে, অনেক আন্দোলনকে বন্দুক আর গুলির মুখে দমন করা কয়েক ঘন্টার মধ্যে বা কয়েক দিনের মধ্যে, এটাতে পারঙ্গম ছিল পতিত স্বৈরাচারী সরকার এবং তার যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, তাদের মধ্যে এটা নিয়ে কোনো আলাদা ভাবনা ছিল না যে এটা এই আন্দোলন সফল হতে পারে এবং তাদের কোনো খারাপ পরিণতি হতে পারে। কিন্তু ছাত্র জনতার এই যে একটা নিবেদন, গুলি বন্দুক সেখানে হার মেনেছে। সরকারি দলের লোকেরা শেষ পর্যায়ে, আপনি 3, 4, 5 তারিখ, 5 তারিখ তো একদম শেষ দিন, ব্যাপকভাবে শোডাউন করা, একদম ওপেন সশস্ত্র তৎপরতা চালানো, 2 দিন 3 দিন আগে থেকে হুঙ্কার দেওয়া এবং 3 বা 4 তারিখে ব্যাপকভাবে রাস্তায় নামা। ওই দিন অনেক ছাত্র পরবর্তীতেও নিহত হয়েছে, শহীদ হয়েছে,
তাদের কিছু লোকও মারা গেছে, কিছু পুলিশও মারা গেছে। এর আগে কয়েকশো ছাত্র এবং সাধারণ জনতা, পথচারী পুলিশের গুলিতে নিহত হয়েছে বলে খবর এসেছে। এই আন্দোলনের এই যে ত্যাগী অবস্থান ছাত্রদের, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং আরেকটা জিনিস হলো, আপনি দেখবেন ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে, কয়েকবার একাধিকবার কারফিউ জারি করা হয়েছে, কিন্তু ছাত্ররা তাদের খুব সৃজনশীলতা দিয়ে আন্দোলন অগ্রসর করেছে। আপনি খেয়াল করলে দেখবেন শেষ দিকে হঠাৎ করে সরকার আন্দোলনটা একটু নিয়ন্ত্রণে নিয়ে আসার মতো, মানে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার মতো একটা জায়গায় চলে গেল, যখন 6 সমন্বয়ক ডিবি অফিসে বন্দি, তাদের কাছ থেকে একটা ব্রিফ আদায় করলো আন্দোলন প্রত্যাহারের। এর কয়েক ঘন্টার মধ্যেই অন্য আরেকজন সমন্বয়ক আত্মগোপনরত অবস্থায় সামাজিক মাধ্যমে বক্তব্য দিয়ে দিল যে না, আমরা আমাদের আন্দোলন চলবে। সরকার হঠাৎ করে বলল শোক দিবস জাতীয়ভাবে, এবং একটা শোকের নোটিশ ইস্যু করলো, শোকের বেশ ধারণ করার ঘোষণা দিল সাবেক সরকার, ফেসিবাদী সরকার। আন্দোলনকারীরা ফেসবুকেই শুধু জানিয়ে দিল যে আমরা লাল প্রতীক ধারণ করব এবং ফেসবুকের প্রোফাইলটাকে সবাই লাল করে ফেলব। এটা আন্দোলন বা রক্তদানের প্রতিবাদী দৃষ্টান্ত হিসেবে। আমি প্রথমে তাদের এই কর্মসূচিটা দেখে আমার কাছে একটা ধাক্কা লেগেছে যে এইটা কি হবে, এটা তো কোনো অফলাইন বা ময়দানি আন্দোলন হলো না, তাহলে এটার দ্বারা কি ফায়দা হইতে পারে। কিন্তু আপনি আশ্চর্য হয়ে দেখবেন, ওই যে প্রোফাইল লাল করা এবং রেড কালার ধারণ করা ফেসবুকে, এটা ওই দিন, এটা আগস্টের শুরুর দিকে হবে বা জুলাইয়ের একদম শেষ দিকে হবে। এটা একটা বিরাট বিপ্লবের ঘটনা ঘটে গেল। দেশে মানুষ খেয়াল করতে শুরু করলো কারা কারা প্রোফাইল লাল করেছে, এবং এটা নিউজ হইতে শুরু করলো। যেরকম একজন সাবেক সেনাপ্রধান, উনিও যখন তার প্রোফাইলটাকে লাল করলেন, এটা আলাদা নিউজ হলো গণমাধ্যমে। অনেক বড় বড় ব্যক্তি যাদেরকে মনে করা হয় নাই তারা কোনো পক্ষ নিবে, অন্তত আন্দোলনের পক্ষ নিবে এটা মনে করা হয় নাই, তারা ওই দিন ফেসবুকের প্রোফাইল লাল করে ফেললেন। কারণ বিগত দিনগুলোতে অনেক হত্যাকাণ্ড বাহিনীগুলোর মাধ্যমে, সরকারি দলের গুন্ডাদের মাধ্যমে আন্দোলনকারীদের উপরে হয়েছে। অনেক লাশ গুম হয়েছে, মা বাবা খুঁজে পায় নাই, তারপরে আপনার ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। এরকম একটা ব্ল্যাকআউট অবস্থার মধ্য দিয়ে যে দেশটা গিয়েছে, মানুষের ভেতরে এত চাপ ছিল এটা নিয়ে যে যখনই এই সুযোগটা পেয়েছে সবাই প্রতিবাদ জানিয়েছে। ওই একদিন এত চমৎকার সৃজনশীল কর্মপদ্ধতি ছিল এটা, যেন দেশটা 2 ভাগ হয়ে গেছে। দেখা গেছে ওই দিন সন্ধ্যা বা রাতের দিকে এটা কাউন্ট হইতে শুরু করেছে কোনো কোনো গণমাধ্যমে, যে কালো বেজের পরিমাণ খুব কম আর রেড কালারের প্রোফাইল এটার সংখ্যা অনেক বেশি। এটার কারণে একটা বিরাট উদ্দীপনা সঞ্চারিত হয়েছে, অথচ এটা খুব নিরীহ টাইপের অতি সৃজনশীল একটা কর্মপন্থা ছিল। আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন, 3 তারিখ 4 তারিখে যখন ব্যাপকভাবে মারধর হলো, ছাত্রদের সঙ্গে সংঘাত করলো, সরকারি দলের বিভিন্ন বাহিনীরা নেমে পড়লো, তারা ঢাকার দিকে মার্চ করার প্রোগ্রামটা দেওয়া ছিল তাদের 6 তারিখে। মাঝখানে একদিনের একটা গ্যাপ হয়ে যায়, ওই দিন সরকার কারফিউ ঘোষণা করে দিয়েছে। তারা আগে ঘোষণাও করেছে 6 তারিখে ঢাকা মার্চ টু ঢাকা, কিন্তু হঠাৎ করে দেখলো একদিনের গ্যাপের কারণে আন্দোলন বিক্ষিপ্ত হয়ে যেতে পারে এবং সরকারের ধরপাকড়ের পরিমাণ, হত্যাকাণ্ডের পরিমাণ বেড়ে যেতে পারে স্বৈর সরকারের পক্ষ থেকে। তারা এটা একদিন এগিয়ে নিয়ে আসলো, কোনো গ্যাপ রাখলো না এটার মাঝে। এই যে সৃজনশীলতাগুলো, এটা অনেক বড় জিনিস আমার কাছে মনে হয়েছে। এবং নিবেদনগুলো তারা কোনো জায়গায় কোনো ফাঁক দেয় নাই। ডিবি অফিসে 6 জন আটকে গেছে, তাদের কাছ থেকে একটা ব্রিফ, আত্মসমর্পণের ব্রিফ, আন্দোলন বন্ধ করার ব্রিফ নিয়ে নিয়েছে। বাইরে যারা ছিল তারা আন্দোলনের দায়িত্ব নিয়ে নিয়েছে, বিরতি দেয় নাই। মানে আপনি একটা জিনিসকে 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত লেংদি করা, যে একটা ভুল বুঝাবুঝির মধ্যে 2-3 দিন চলতেছে দেশ, এরকম হয় নাই। তারা তাদের কাজটাকে কন্টিনিউ করে গিয়েছে। এটা আমার কাছে মনে হয়েছে আল্লাহ তাআলা তাদের মাথায় এই জিনিসটা দিয়ে দিয়েছিলেন, আল্লাহর একটা দয়া ছিল। মানুষ মানে এত দ্রুত রিপ্লেস হওয়া, এত সৃজনশীল কর্মপন্থা গ্রহণ করা, যেটার মধ্য দিয়ে আন্দোলনটা শুধু অগ্রসরী হয়েছে, যে কারণে রেজিম সরকারের পক্ষ থেকে যেই পদক্ষেপ নেওয়া হয়েছে তার পাল্টা পদক্ষেপ ওরা দাঁড় করিয়ে দিয়েছে এবং এটা সফল হয়েছে। এবং সর্বশেষ সময়টা ছিল 5ই আগস্ট।
5ই আগস্টে গণ অভ্যুত্থান সফল হয়েছে এবং সাবেক স্বৈর শাসকদের প্রধান ব্যক্তি দেশ থেকে পালিয়ে চলে গেছে বিমানে পাশের দেশে। এটা বাংলাদেশের ইতিহাসে আর ঘটে না এরকম ঘটনা। এই পুরা ঘটনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটাই আমি আপনাকে এখন বলবো, সেটা হলো আল্লাহ তাআলার দয়া ছিল, রহমত ছিল এই আন্দোলনের প্রতি, আল্লাহর কোনো খাস ফয়সালা ছিল। এই কথাটা আমি কেন বিশেষভাবে বলছি, এই ধরনের তৃতীয় বিশ্বের বা উন্নয়নশীল দেশে গণ আন্দোলন বাস্তবায়িত হয় কখন, সফল হয় যখন নির্যাতিত হইতে থাকলে এবং জুলুম হইতে থাকলে পরে বাইরের প্রভাবশালী দেশগুলো এখানে একটা বড় ভূমিকা রাখে, অনেক সুপারিশ ব্যক্ত করে এবং রানিং গভর্নমেন্টকে ধমক দিতে থাকে, চাপ তৈরি করতে থাকে। আপনি এটা অনেক দেশেই দেখবেন। বাংলাদেশে আমি অপেক্ষা করেছি জুলাইয়ের 17-18 তারিখের পর থেকে নিয়ে 5ই আগস্ট পর্যন্ত 5টা এমবেসি সরকারকে ধমক দিয়ে কোনো কথা বলে নাই, বরং আমাদের ফরেন মিনিস্ট্রি বা পররাষ্ট্র মন্ত্রণালয় যেভাবে যেভাবে ব্রিফ করতে চেয়েছে সেভাবে পেরেছে। আমরা তাদের ভেতরে একটা স্বস্তি দেখেছি আমরা বিগত সরকারের পলিসি নির্ধারকদের বক্তব্যে, যে তারা মোটামুটি দুনিয়াকে বুঝিয়ে ফেলতে পেরেছে, তারা তেমন কোনো জুলুম করে নেই। অল্প কিছু গণমাধ্যমে, আন্তর্জাতিক গণমাধ্যমে নিউজ এসেছে আর সামাজিক মাধ্যমে এটা ব্যাপকভাবে ছড়িয়েছে। বাইরের রাষ্ট্রগুলো, যেসব প্রভাবশালী রাষ্ট্রগুলোর দিকে আমাদের দেশের সরকারে থাকা ব্যক্তিরা এবং বাইরের আন্দোলনকারীরা, সরকারের বাইরে থেকে যারা আন্দোলন করে, রাজনীতি করে, উভয়ই তাকিয়ে থাকে, এমন দেশগুলোর মধ্যে 3টা দেশকে আপনি রানিং গভর্নমেন্টকে, ওই সময় যারা ছিল রেজিমের 15 বছরের সরকার, নানা রকম জুলুম হত্যাকাণ্ড যারা অতীতে করে এসেছে, তাদেরকে ধমক দিয়েছে। আপনি এই নজিরটা পাবেন না, বরং কেউ কেউ সাপোর্ট করেছে। এগুলো আপনি নিউজে দেখবেন। এগুলি দেখলে একটা হতাশা আসে বাহ্যিকভাবে, যে বাইরের প্রভাবশালী কূটনীতি দেখা যাচ্ছে না, মিডিয়ার ব্যাপক প্রচারণা দেখা যাচ্ছে না আন্দোলনের পক্ষে। তাহলে এই আন্দোলন সফল হবে কিভাবে? কিন্তু আন্দোলন শান্তিপূর্ণ ছিল এই অর্থে যে আপনি আন্দোলনকারীরা ব্যাপকভাবে বোমাবাজি করেছে অথবা অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছে এরকম কোনো ছবি নাই, কেউ দেখাইতে পারে নাই, কোনো ফুটেজ নাই। সর্বোচ্চ তাদের হাতে আত্মরক্ষার জন্য লাঠি ছিল, মাথায় পতাকা বাঁধা ছিল। এই লাঠি আর দুর্বল একটা আত্মরক্ষার অস্ত্র নিয়ে পানির বোতল হাতে, যেন পিপাসায় কাতর হয়ে না পড়ে, এর মধ্যে আহত হয়ে পড়ছিল, তারপরে এগিয়ে যাচ্ছিল, গুলি লাগছিল, গুলিবিদ্ধ মানুষকে নিয়ে একদল হাসপাতালে যাচ্ছে, অন্যরা রাস্তায় এগিয়ে যাচ্ছে। এটা এই 14 তারিখ থেকে নিয়ে আপনি 5ই আগস্ট পর্যন্ত এই চিত্রটা আপনি বারবার পাবেন। একটা এই দিকে শান্তিপূর্ণ লাখ লাখ মানুষ, অপর দিকে পুলিশের গুলি এবং নির্মম গুলি বর্ষণ। এমন অনেক ফুটেজ আছে, কার্নিশে গিয়ে গুলি করে হত্যা করেছে, রাস্তায় হেঁটে যাচ্ছে হত্যা করেছে। তারপরে পুলিশের সাজুয়া যান থেকে অর্ধেক মৃত গুলি করেছিল, মনে করেছে মারা গেছে অথবা মনে করে নাই, ধাক্কা দিয়ে নোংরা একটা ময়লার বস্তা ফেলার মতো লাশটাকে ফেলে চলে গেছে। এবং ভিডিও ফুটেজে দেখা গেছে যে সে তখনও শ্বাস নিচ্ছে, অর্থাৎ এই লোকটাকে বাঁচানোর চেষ্টা করলে বাঁচানো যেত, হাসপাতালে পৌঁছাতে চেষ্টা করলে। এরকম আপনি অগণিত জিনিস দেখবেন। হেলিকপ্টারের ব্যবহার গুলি করার জন্যে এই ফুটেজগুলো আছে। আর অপরদিকে শান্তিপূর্ণ প্রতিরোধ, সর্বোচ্চ এই ইট পাথর রাস্তায় যেটা ছিল এটা হয়তো নিক্ষেপ করেছে ছাত্ররা, কিন্তু সবসময় সাহসের একটা দৃষ্টান্ত তারা পেশ করেছে। ওই আবু সাঈদের দৃষ্টান্তটা গোটা দেশে ছড়িয়ে গিয়েছে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যেখানে উচ্চবিত্ত পরিবারের সন্তানেরা পড়ে, তাদের অনেক আরামায়েশের জীবন, কিন্তু ছেলেরা জীবন দিয়ে নেমে পড়েছে এই আন্দোলনে। জেলাগুলোতে, মফস্বলগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া, এটা একটা বড় জিনিস। আর আল্লাহ তাআলার দয়া যে বাইরের রাষ্ট্রগুলো ব্যাপক কোনো হস্তক্ষেপ না করা সত্ত্বেও, দেশে বড় কোনো কিছু না হওয়া সত্ত্বেও, আপনি সর্বশেষ সময়টা দেখেন আল্লাহ তাআলা সাফল্য দিয়েছেন। যে পরবর্তীতে নিউজ এসেছে যে যেদিন পতন হয়েছে এবং সরকার পালিয়ে, প্রধানমন্ত্রী পালিয়ে চলে গেছে, তার আগের কয়েক ঘন্টায় আর্মি সহ, আর্মি, নৌবাহিনী, বিমান বাহিনী এবং সেনাবাহিনীর প্রধানদেরকে ডেকে এনে অ্যাকশন নেওয়ার কথা বারবার বলেছে, কিন্তু তারা নিতে রাজি হন নাই। আমি এইভাবে চিন্তা করেছি অনেক সময় পরে যে এই সেনাবাহিনীর সেটআপটা এমন না যে রেজিমের পছন্দনীয় ছিল না,
বরং আমি তো বলবো যে শেখ হাসিনার গভর্নমেন্ট যতগুলো আর্মি প্রধান নিয়োগ দিয়েছে তার মধ্যে সবচেয়ে অনুকূল মনে করা হয়েছে যেই ব্যক্তিটিকে, উনি এখন আর্মি প্রধান বাংলাদেশের। উনার কাছে যেটা প্রত্যাশা করেছে, বাস্তব দৃশ্য দেখে, পরিস্থিতি দেখে তার পক্ষ থেকে এটা বলতে হয়েছে যে এখানে আর গুলি করলে কাজ হবে না, বরং আপনি পদত্যাগ করে চলে যান। এটা হয়তো রেজিমের প্রধানমন্ত্রী এটা আশা করেন নাই, কিন্তু আল্লাহ তাআলা দয়া করেছেন, তাদের মাথায় এই বুদ্ধিটা দিয়ে দিচ্ছেন, আর্মি প্রধানদের মাথায়। এমনকি নিউজে তো এটাও এসেছে যে আইজিপি তৎকালীন তার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেছেন যে ওরা তো পারছে, মানে ওরা গুলি করে তো মানুষকে ফিরাইতে পারছে, তোমরা পারছো না কেন? অথচ তখন পুলিশ প্রধানও নাকি বলেছে যে এইভাবে আর পারা যাবে না। ছাত্রদের স্বতঃস্ফূর্ততা, নাগরিকদের স্বতঃস্ফূর্ততা, নানামুখী মানুষের অংশগ্রহণ, এমনকি মাদ্রাসার ছাত্ররাও শেষ কয়েকদিন বিরাট ভূমিকা রেখেছে এখানে সম্পৃক্ততার ক্ষেত্রে। অনেক ঝুঁকি নিয়েও তারা যুক্ত হয়েছে, নাগরিকদের বড় অংশ যুক্ত হয়েছে শেষের কয়েকটা দিন। কিন্তু যদি এমন হতো যে আর্মি প্রধান বিদায়ী প্রধানমন্ত্রীর, পলায়নকারী প্রধানমন্ত্রীর অফারে উনি সম্মত হইতো যে ঠিক আছে আমার বন্দুক জনগণের দিকে থাকবে, তাহলে কি হইতে পারত? কয়েক হাজার লোক মারা যাইতো, তারপরেও রেজিমের পতন হইতো। কিন্তু আল্লাহ তাআলা এদের মাথায় এটা দিয়ে দিছেন সুবুদ্ধি যে আর রক্তপাত করা উচিত না, যে কারণে 5ই আগস্ট ব্যাপকভাবে আন্দোলনের এই সময়টা, পলায়ন পর্যন্ত সময় পর্যন্ত কোনো পতন হয় নাই। এটা একটা বড় জিনিস। এই জন্যে আমার কাছে মনে হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন, পরবর্তীতে যারা যুক্ত হয়েছেন, সকল পর্যায়ের ছাত্র জনতা এই বিজয়ের পরে, রেজিমের বিদায়ের পর আল্লাহর যে দয়া এই দেশটার প্রতি, যে অনেক মানুষ আত্মদান করেছেন, কয়েকশো মানুষ, অনেকে তো বলে যে বেসরকারিভাবে এটা 1000 খানেক পার হয়ে যাবে। এমনকি প্রধানমন্ত্রী, বিদায়ী প্রধানমন্ত্রী পলায়নের পরেও নানা ধরনের আক্রমণাত্মক চোরাগুপ্তা হামলায় পরবর্তী 1-2 দিন আরও বহু মানুষ মারা গিয়েছেন, ওই দিনও মারা গিয়েছেন পুলিশের গুলিতে বিভিন্ন জায়গায়, এগুলো নিউজে এসেছে। কিন্তু তারপরেও আমি বলবো যে উনি ব্যাপক আকারে যে মেসাকারটা করতে চেয়েছিলেন এটা হয় নাই। আল্লাহ দয়া করেছেন, দেশটাকে একটা বড় ধরনের রেজিমের হাত থেকে উদ্ধার করেছেন, শেষ মুহূর্তে অনেক বড় রক্তক্ষয় থেকে রক্ষা করে। আমি এটার প্রতি সংশ্লিষ্ট সকলকে যথাযথ উপায়ে কৃতজ্ঞতা জানাতে বলবো, যেন সামনের দিনগুলোতে দেশটা সুন্দরভাবে পথ চলে এই জায়গাটায়, এবং সবাই যেন নিজের দুর্বলতা, সক্ষমতা, আল্লাহর দয়া এবং অপরের যারা সাধারণ নাগরিক তাদের প্রয়োজনীয়তা, উপযোগিতা, এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখে। কেউ যেন একটা আত্মম্ভরিতায় ব্যস্ত না হয়, লিপ্ত না হয়, মগ্ন না হয়, ডুবে না যায়, যে কারণে পরে আবার আরেকটা বিপর্যয় আসতে পারে, আবার আরেকটা রেজিম তৈরি হতে পারে, অথবা পরাজিত রেজিম আবার প্রবল শক্তি নিয়ে, অনেক প্রতিশোধ স্পৃহা নিয়ে মানুষকে হত্যা আর খুন করার জন্য আবার ফেরত আসতে না পারে। এই জায়গাটায় সবাই সতর্ক থাকা দরকার। গত 2 দিন হলো মনে হয়, বা 3 দিন হলো, আমি আজকে কথা বলছি আপনার সঙ্গে আগস্টের 11 তারিখ রোববার। সরকার গঠন হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়, মাঝখানে এই 2.5 দিন বা 3 দিন গিয়েছে। সরকার গঠনের আগে এবং পরে এটাকে অন্তর্বর্তীকালীন সরকার বলা হয়েছে। 15 জনের চেয়েও বেশি, 17 জন সম্ভবত এ সরকারের সদস্য হয়েছেন। অনেক রকমের জটিলতা এখন দেশে চলছে, দেখা যাচ্ছে। তো এই সরকারের সামনে করণীয় কি? তারা কি চিন্তা করছেন? আমরা কিভাবে ভাবছি? অথবা কিভাবে ভাবলে আসলে অপেক্ষাকৃত সুন্দর হতে পারে? এটার তো যার যার দৃষ্টিভঙ্গি ভিন্ন। আমাদের কাছে যেটা মনে হয়েছে, আমরা এটা পেশ করতে পারি যদি কাজে লাগে, যদি তারা বিবেচনা করেন। আমরা যে ফোরাম থেকে কথা বলি, আমরা অল্প কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো, অনেক লম্বা প্রসঙ্গে যাব না, এখানে অনেক বিষয় চলে আসতে পারে। 1 নম্বর দিক হলো ধর্মীয় বিষয় এবং ধর্মের সাথে সংশ্লিষ্ট শিক্ষা সংস্কৃতির বিষয়ে যেন এমন কিছু নতুন করে না ঘটে এই সরকারের আমলে, যেটা
ধর্মপ্রাণ মানুষকে ক্ষুব্ধ করে তোলে। যেরকম নারী ইস্যুতে, জেন্ডার ইস্যুতে এনজিওগুলোর অনেক ধরনের বক্তব্য থাকে। পশ্চিমা দেশগুলো অনেক রকমের দৃষ্টিভঙ্গি এবং লাইফস্টাইল এখানে চাপিয়ে দিতে চেষ্টা করে। LGBTQ প্রসঙ্গ জানেন আপনি। তারপরে রূপান্তরকামিতা, নারী থেকে পুরুষ হওয়া, পুরুষ থেকে নারী হওয়া, যেটা বর্তমান সর্বশেষ সরকার যেটা দিয়ে গিয়েছে পাঠ্য কারিকুলামে, এই ধরনের অনেক প্রসঙ্গ চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এই সরকারের কাছে আমরা ধর্মীয় বিষয়ে বড় কোনো পৃষ্ঠপোষকতা, ইতিবাচকতা, নতুন কোনো সংযোজন, ভালো কিছু, এটা খুব বেশি প্রত্যাশা করি না, কিন্তু বিপর্যয়কর কিছু যেন না করে। আপনি যদি লক্ষ্য রাখেন তাহলে আপনি এটা খেয়াল করবেন যে 10 বছরেরও বেশি সময় আগে থেকে, গত 1/11 তত্ত্বাবধায়ক সরকারের সময় ইস্যুটা এসেছে, নারীর সমতা, সম্পদে নারীর সমতা ইস্যু তৈরি করে পরে নারী বিষয়ক যে উত্তরাধিকার আইন আছে, এখানে কোরআন বিরোধী একটা আইনকে সংযোগ করা নারী উন্নয়ন নীতির ক্ষেত্রে, এটা এনজিওগুলোর একটা বড় রকমের ভাষ্য এবং বক্তব্য। তারা এটা বারবার বলতে চেষ্টা করে, এই বিগত গভর্নমেন্টও এটা আনার চেষ্টা করেছে। এরকম কোনো কিছু LGBTQ এর ক্ষেত্রে এই দেশে এখনো পর্যন্ত বিরাজমান যে নিষিদ্ধতা আছে ইসলাম ধর্মে এবং শরীয়তে, এটা ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধ। যেহেতু দেশটা শরীয়তি আইনে চলে না, ইসলামী আইনে চলে না, একটা বলা যায় যে সেকুলার বা আধা সেকুলার রাষ্ট্রের মতোই আমাদের রাষ্ট্রটা। আইনের ক্ষেত্রেও আমি সিংহভাগ নাগরিকদের যে মনোভাব, তাদের যে লাইফস্টাইল, তাদের যে ঐতিহ্য, আমাদের রাষ্ট্র ধর্মের যে অবস্থান এবং এখানকার যে সমাজ ব্যবস্থা, এটার দিকে তাকিয়ে হলেও বলবো যে বর্তমান গভর্নমেন্ট যেন ধর্মীয় বিষয়ে আরও অবনতিশীল কোনো সিদ্ধান্তের দিকে না যায়, বরং এটাকে কিছু কিছু অমীমাংসিত বিষয়ের ক্ষেত্রে একটু অগ্রসর করে যায় ইতিবাচকতার দিকে, যেন আলেম সমাজ, ইসলামী সমাজ, ধর্মপ্রাণ সমাজ অন্তত অস্বস্তি থেকে মুক্তি পায়, অন্তত ক্ষুব্ধতার পথে যেতে না হয়, এই জায়গাটায় যেন তারা খেয়াল রাখেন। যেমন গত শিক্ষা কারিকুলামে, গত সরকারের যেটা এখনো বিরাজমান আছে স্কুলগুলোতে, এখানে যে অনেকগুলি জটিল জিনিস, নোংরা জিনিস, অপ্রয়োজনীয় জিনিস, অথবা আমাদের জাতি, সভ্যতা, ঐতিহ্যের সঙ্গে সাংঘর্ষিক জিনিস ঢুকিয়ে দেওয়া আছে, যেটা নিয়ে গত 1-1.5 বছর যাবৎ আন্দোলন চলছে এবং আলেমরা বারবার এটার প্রস্তাব দিয়েছেন সংস্কার করার। গত সরকারের কথিত শিক্ষামন্ত্রী সেও একাধিকবার বলেছে আমি কমিটি করেছি, এটা করছি, ওইটা করছি, আসলে ভাইটাল কোনো পরিবর্তন করে নাই। এবং আমরা দেখলাম, আমি আপনার সঙ্গে কথা বলছি 11ই আগস্ট, গতকাল 10ই আগস্ট মনে হয় নিউজ হয়েছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকার কারিকুলাম স্থগিত করে দিয়েছে। আবার 1 ঘন্টা পরে নিউজ এসেছে কারিকুলাম স্থগিত করে নাই, একটা কর্মশালা স্থগিত করেছে। আমি মনে করি শিক্ষা পুরা কারিকুলামটা স্থগিত করে দিতে পারে এই গভর্নমেন্ট। এটা করার মধ্যে কোনো ক্ষতি নাই, এটা মৌলবাদীকরণ না। তারা যেটাকে বলে যে তাহলে কি মৌলবাদীদের কথা শুনলো? আমরা বলবো আপনি ধর্মীয় কোনো কিছু যদি সংযুক্ত নাও করতে পারেন, আলেমদের বা ইসলামী মানুষদের বা যোগ্য মানুষদের বক্তব্য, ধর্মীয় ইতিবাচক কোনো বক্তব্য এটার মধ্যে সংযোগ নাও ঘটাইতে পারেন, আপনি আগের কারিকুলামটাকে রিপ্লেস করেন, শুধু এটাকে বাদ দেন। আগের কারিকুলাম তো আলেমরা করে নাই। আপনি টেক্সট বুক বোর্ডে এই কারিকুলামের আগের যে কারিকুলামটা ছিল জাস্ট ওইটা নিয়ে আসেন আপাতত এবং এটাকে স্থগিত করে দেন। আমাদের স্কুল পড়ুয়া বাচ্চাদেরকে বাঁচান, তাদের মূল্যবোধগত, তাদের চিন্তাগত অবক্ষয় থেকে তাদেরকে রক্ষা করার একটা পদক্ষেপ আপনারা নিতে পারেন। এটা খুব বড় জিনিস না। কিন্তু আমি সর্বশেষ বলবো যেটা এই বিষয়ে, যে তারা যেন ধর্মীয় বিষয়গুলোর ক্ষেত্রে, শিক্ষামূলক বিষয়গুলোর ক্ষেত্রে, সাংস্কৃতিক বিষয়গুলোর ক্ষেত্রে, স্পোর্টসের ক্ষেত্রগুলোর ক্ষেত্রে যে জায়গাগুলো দিয়ে সমস্যাগুলো প্রবেশ করে, মূল্যবোধের ক্ষেত্রে সমস্যা প্রবেশ করে, ঐতিহ্য ধ্বংসের সমস্যা প্রবেশ করে এবং আরও বিভিন্ন ক্ষেত্রে সমস্যা প্রবেশ করে, এই জায়গাগুলোর ব্যাপারে আগের অবস্থার চেয়ে অবনতিশীল কোন অবস্থার দিকে আপনাদের যাওয়া ঠিক হবে না। মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে। আমরা জানি এই গভর্নমেন্টে এনজিও থেকে আসা প্রতিনিধির সংখ্যাই বেশি, পশ্চিমা রাষ্ট্রগুলোর সঙ্গে ভালো যোগাযোগ আছে এমন লোকই বেশি, প্রধান ব্যক্তি সহ। আমরা মনে করি যে তারা ভালো কিছু করুন। এখন দেশে এক অর্থে একটা সংকটকাল চলছে, একটা অপেক্ষাকাল চলছে, একটা পর্যবেক্ষণকাল চলছে এবং মানুষ সুন্দর একটা উত্তরণ দেখতে চায়
একটা পরবর্তী নির্বাচন, তার আগে অল্প কিছু গুজগাছ, কিছু বিচার আচার শৃঙ্খলা, একটা নির্বাচিত সরকারের কাছে পক্ষের কাছে ক্ষমতা হস্তান্তর করা এবং তারা তাদের অবশিষ্ট কাজগুলো করা, এই পর্যন্তর ক্ষেত্রে যেন তারা ধর্মীয়, শিক্ষা, সাংস্কৃতিক ক্ষেত্রে কোনো বিপর্যয় না ঘটায়, কোনো নীতিবিরুদ্ধ বা ইসলামের মূল জনগোষ্ঠী যারা, মুসলিম এই দেশের মূল জনগোষ্ঠী যারা, তাদের চিন্তা, চেতনা, মূল্যবোধের পরিপন্থী কোনো নতুন জিনিস তারা এটার মধ্যে সংযোগ না করেন, এটা আমি আহ্বান জানাবো। এটা করলে এটা সমস্যার কারণ হতে পারে এবং তাদের মূল যে কাজগুলো এটা ব্যাহত হতে পারে, এটা তাদের জন্য উচিত হবে না। দ্বিতীয় যে কথাটি আমি আপনার কাছে বলতে পারি সেটা হলো, আমরা এক্ষেত্রে এমন কয়েকটা কথা বলতে পারি যেটার সাথে রাজনীতিরও সম্পৃক্ততা আবার নাগরিক স্বার্থের গভীর সম্পৃক্ততা আছে। সেটা হলো অর্থনীতিটাকে সুন্দর করা সম্ভাব্য উপায়ে এবং দেশে একটা নীতিনিষ্ঠার পরিবেশ কায়েম করা অল্প সময়ের মধ্যে, যতটুকু সময় তারা পান। অর্থনীতির কথা কেন আসলো, এটা আসলে এই বিষয়ের কোনো কথা বলার অথরিটি বা যোগ্যতা আমার নেই। আমি সাধারণ দর্শকের মতো, সাধারণ পর্যবেক্ষকের মতোই বলবো। এখন শোনা যাচ্ছে যে 15 লাখ কোটি টাকার উপরে ঋণ আছে, বিগত সরকার এগুলো করে গিয়েছে উন্নয়নের নামে। এবং এ কথাগুলো তো আগে থেকে চর্চিত যে যতগুলো মেগা উন্নয়ন হয়েছে প্রায় দ্বিগুণ, আড়াই গুণ, কোনো কোনো ক্ষেত্রে 3 গুণ বাজেট ধার্য করে হয়েছে। অর্থাৎ যে কাজটা 1000 কোটি টাকায় হতে পারে সে কাজটার ক্ষেত্রে 2500 কোটি টাকা বা 3000 কোটি টাকা খরচ দেখানো হয়েছে এবং খরচটা হয়েছে। এটা যার যার পকেটে যাক, খরচটা হয়েছে, এগুলো হয়েছে। আর 15 লাখ কোটি টাকার উপরে ঋণ আছে। আবার অপর দিকে দেশ থেকে পাচার হয়েছে 11 লাখ কোটি টাকার উপরে। এগুলো সব বিভিন্ন পত্রিকায় যেগুলো এসছে আমি সেই হিসেবে আপনাকে বলছি। আর রেজিমের একদম শেষ টাইমে, পলায়নকারী প্রধানমন্ত্রীর আমলের শেষ সপ্তাহের খবর হলো রেমিটেন্স ব্যাপকভাবে বাংলাদেশে কমে গিয়েছিল। এটা আন্দোলনের প্রতি প্রবাসীদের একটা সমর্থনেরও কারণ ছিল। এটা রিজার্ভ অনেক কম, দেশের দ্রব্যমূল্য অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি, আরও আগে থেকেই। এই সরকারের আমলের কথা বলছি না, অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলছি না। তো দেশটাকে ওনারা 1 বছর চালান, 6 মাস চালান, 1.5 বছর চালান, যেন এই অবস্থাটার একটা উন্নয়ন ঘটে, এই জায়গাগুলিতে ভালো মনোযোগ দেওয়া। আমি আপনার সঙ্গে কথা বলছি, আবারও বলছি, 11ই আগস্ট রোববার সন্ধ্যায়, আজকে মনে হয় দেখলাম অথবা কালকে দেখলাম যে অর্থ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত সালেহ সাহেব মনে হয়, যিনি আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, তিনি বলেছেন যে পাচার হয়ে যাওয়ার টাকা ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে। এটা একটা ভালো জিনিস, অর্থনীতিটাকে ভালো করা। কারণ বিশাল ঋণের বোঝা রেখে গেছে আগের সরকার এবং নানা রকমের লুটপাটের পথ এখানে খোলা ছিল। যদি টাকাগুলো ফেরত আনা যায় এবং নানান জায়গায় লুটপাটের দরজা বন্ধ করা যায়, ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে পালিয়ে যাওয়া, মেরে দেওয়া, এটা বন্ধ করা, বিভিন্ন প্রজেক্ট বানানো এরকম যেটা আসলে 100 কোটি টাকার প্রজেক্ট, এটাকে 1000 কোটি টাকা বানানো, বানিয়ে খাইদাই করতে থাকা, এগুলোতে হাত দেওয়া এবং এটাকে ধরা এবং পেছনের টাকা কিভাবে উদ্ধার করা যায়, রিজার্ভ কিভাবে বাড়ানো যায়, দ্রব্যমূল্য কিভাবে কমানো যায়, নাগরিক অর্থনীতির সাথে যুক্ত নাগরিকদের জীবন ও মান এবং হয়রানি না হওয়া, এই জিনিসগুলোর দিকে কিভাবে খেয়াল করা যায়, এই সরকার অন্তত তার চলমান সময়টা এবং সামনে যে গভর্নমেন্ট আসবে একটা ভালো, তারা যে একটা ব্রিজের ভূমিকা পালন করছেন, এই দিকেও রাস্তা, পরেও একটা রাস্তা আসবে, মাঝখানে একটা ব্রিজের ভূমিকা তারা পালন করছেন। এই ব্রিজের ভূমিকাটার মধ্যেও যেন তারা একটা গতিশীলতা আনেন, এই জায়গাটায় তাদের খেয়াল করলে আমার মনে হয় দেশের জন্য উপকার হবে। তাদের রাষ্ট্র পরিচালনার এটা একটা দক্ষতার দৃষ্টান্ত হয়ে থাকবে দেশকে উদ্ধার করার ক্ষেত্রে। আর নীতিনিষ্ঠার কথাটা হলো, এই যে লুটপাট আর দুর্নীতি সরকারি অফিসগুলোতে এবং বেসরকারি অনেক সেক্টর যেটা সরকারের সাথে যুক্ত, কোটি কোটি টাকা লুটপাট, পিয়ন 400 কোটি টাকার মালিক হয়ে যাওয়া। বিগত পলায়নকারী প্রধানমন্ত্রীর ভাষা ছিল শেষ দিনগুলোতে একটা এরকমও যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়ে গেছে, মানে ওনার পিয়ন যে 400 কোটি টাকার মালিক হয়েছে, উনি এটা হাসতে হাসতে বলেছেন, যেন এটা একটা রসিকতা আর কি। কিন্তু উনার আশেপাশের মন্ত্রী, মিনিস্টার, এমপি, পিয়ন, ওনার সঙ্গে যুক্ত আরো বহু মানুষের আরো শত হাজার কোটি টাকা কানাডায় বেগম পাড়া করা এবং বাংলাদেশে নানানভাবে আঙুল ফুলে কলা গাছ হয়ে যাওয়া, বট গাছ হয়ে যাওয়ার
রিপোর্ট পত্রপত্রিকায় কিছু কিছু যা এসেছে তার মধ্যে এটা এসেছে, সামাজিক মাধ্যমে অনেক এসেছে, দেশের বাইরে থেকে অনেকেই বলেছেন। এই প্রক্রিয়াটা বন্ধ করার চেষ্টা করা, যেন সামনে যে গভর্নমেন্ট আসবে তারাও যেন এই জায়গাগুলোতে খেয়াল করে, অর্থাৎ সততার একটা ধারা চালু করা, লুটপাটের ধারাটা বন্ধ করা। এটা ইসলামেরও একটা গুরুত্বপূর্ণ প্রেরণা, রাষ্ট্রের আমানত রক্ষা করা, মানুষের মধ্যে সততার চর্চাটাকে বাড়ানো। বিশেষ করে যারা বিভিন্ন চেয়ারের মালিক বসে আছেন, যাদের কলমের খোঁচায় সিদ্ধান্তের আলোকে বা সিদ্ধান্তের ভিত্তিতে কোটি কোটি টাকা লুটপাট করার ব্যবস্থা হয়। আপনি গত কিছুদিন আগে দেখবেন বালিশকাণ্ড, এই সরকারের গত সরকারের আমলে লুটপাটের অনেকগুলি প্রতীকী শব্দই ছিল। বালিশকাণ্ড, একটা বালিশের দাম লাখ টাকার উপরে ধার্য করা হয়েছে কোনো কোনো জায়গায়। গত সরকারের আমলের আরেকটা মজার জিনিস দেখবেন, সমানে সরকারি কর্মকর্তারা বিদেশে সফর করতে যাচ্ছে, সেমাই বানানো শিখবে, ধান চাষ শিখবে, সেলাই করা শিখবে, প্রশিক্ষণের জন্যে সচিবালয়ের 25 জন চলে যাচ্ছে, 72 জন চলে যাচ্ছে। মানে এই যে এইগুলি করে করে টাকা লুটপাট করার একটা ধারা চালু হয়ে গেছিল। বড় বড় বিশাল দামি গাড়ি কেনা, বিশাল বিশাল বাড়ি দেওয়া, প্লট বরাদ্দ করা, আর এইগুলোর বাইরেও কন্ট্রাক্টের ঠিকাদারি কাজের মধ্যে যে ব্যাপক হারে উপরের পৃষ্ঠপোষকতায় লুটপাট করার একটা ধারা চালু হয়েছে। এবং গত 15 বছরে অনেক শত কোটি টাকার মালিক তৈরি হয়েছে, যারা সবটাই লুটপাটের কারণে হয়েছে। ছাত্র সংগঠনের নেতা দেখবেন আপনি শত কোটি টাকার মালিক, এসব নিউজ এসেছে। যুব সংগঠনের যুবলীগ, ছাত্রলীগ, অমুক লীগ, তমুক লীগ, দেখা যাবে যে 15 বছরে তার রেজিম শুরু হওয়ার আগে এই লোক রিক্সায় চলতো, সর্বোচ্চ তার সঞ্চয় ছিল হয়তো 5 লাখ টাকা, কিন্তু এই 15 বছরে সে 100 কোটি টাকা, 150 কোটি টাকা, 250 কোটি টাকা, 1000 কোটি টাকা, 5000 কোটি টাকার মালিক। এগুলো যতটুক হাজারো নিয়ন্ত্রণের পরে যে নিউজগুলো বের হয়েছে সেখানে এরকম অনেক খবর এসেছে। তো এইগুলোর বিচার করা এবং একটা শুদ্ধ ধারা চালু করা, মানুষ যেন অবৈধ টাকাটা চিন্তা করতে সরকারি চেয়ারে বসে এটা যেন ভয় পায়, এটা যেন শাস্তির মুখোমুখি হওয়াটা এবং এটার পরিণতিটা যেন অনেক ভয়ের হয়, এই জিনিসটা তাদের কায়েম করার একটা চেষ্টা করা দরকার। 3 নম্বর যে কথাটা আমি বলতে চাই সেটা কিছুটা রাজনৈতিক, কিছুটা তাদের দায়িত্বশীলতার। সেটা হলো, বলা হয়েছে যে অনেক রিফর্ম করবেন তারা, সাংবিধানিক অনেক ধরনের কাজগুলো করবেন এবং নির্বাচনের পরে আরেকটা সরকার আসবে। আমি এই জায়গায় খুব বিনয়ের সঙ্গে একটা কথা বলতে চাই। আমার বয়স 53 বছর চলছে। আমি গত 1/11-এর গভর্নমেন্টটাকে খুব দর্শক হিসাবে পত্রিকা এবং মিডিয়া খুব মনোযোগের সঙ্গে দেখেছি, যে তারা প্রায় 2 বছর থাকার পরে শেষের দিকে কিভাবে খেই হারিয়ে ফেলছিল সরকারটা। এবং পলিটিক্যাল দলগুলো, রাজনৈতিক বড় বড় স্টেক হোল্ডাররা, এরা যদি এই সরকারের বাইরে থাকে, অনির্বাচিত একটা সরকারের জন্য বড় বড় কাজ করা কত কঠিন হয়ে যায়, এটা সবাই দেখেছেন। এই অভিজ্ঞতাটা বলবো। আরেকটা হলো, এর আগের কয়েকটা তত্ত্বাবধায়ক সরকারের যুগ আমি দেখেছি, 3 মাসের যুগ। এর মধ্যে 96 সনের যে যুগটা ছিল, যেই নির্বাচনের পরে শেখ হাসিনা প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন, এখানে যাদের মনে আছে তাদের মনে আছে যে প্রেসিডেন্ট ছিলেন আব্দুর রহমান বিশ্বাস সাহেব, যিনি বিএনপির নিয়োগ করা ছিলেন। আর তখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন প্রধান বিচারপতি সাবেক মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব, যিনি লেখকও। দুজনই মারা গিয়েছেন। তো হাবিবুর রহমান সাহেব ছিলেন প্রধান উপদেষ্টা আর প্রেসিডেন্ট ছিলেন আব্দুর রহমান বিশ্বাস। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের একটা আইন ছিল যে প্রতিরক্ষা বাহিনী থাকবে প্রেসিডেন্টের হাতে, ওনার নিয়ন্ত্রণে। ওই সময় সেনাবাহিনী প্রধান ছিলেন নাসিম সাহেব, যিনি খালেদা জিয়ার আমলে 91 to 96 এই সময়ের শেষ দিকে নিযুক্ত হয়েছিলেন এবং তার আগে সম্ভবত ডিজিএফআই এর প্রধান ছিলেন। নাসিম সাহেব নিজের উদ্যোগে একটা কু করার চেষ্টা করলেন ওই সরকারের সময়, কারণ উনি দেখছেন যে আর্মির উপর সরকারটা নির্ভরশীল, পুলিশ আছে কিন্তু আর্মি সরকারের হাতে, প্রেসিডেন্টের হাতে। কিছু কিছু ইস্যুতে দ্বিমত হওয়ার কারণে উনি একটা কু করার চেষ্টা করলেন। ওই কুটা পরে অনেক কঠিনভাবে ফিরানো হইল। সেটা আমার যতটুকু এখন মনে পড়ে, বড় ভূমিকা রেখেছিলেন মেজর জেনারেল মতিন সাহেব, পরে আওয়ামী লীগের এমপি সুবিদ আলী ভুইয়া সাহেব, যিনি তখন প্রেসিডেন্টের সামরিক সচিব ছিলেন, আর সাভারের জিওসি ছিলেন মেজর জেনারেল ইমামুজ্জামান সাহেব। তাদের কথাই নিউজে এসেছে, তারা এটাকে প্রতিরোধ করেছে। আর ওই সময় নাসিম সাহেবের হুকুম মেনে যারা ঢাকার দিকে মুভ করতে শুরু করে দিয়েছিল, এমন কয়েকজন বরখাস্ত হয়েছিলেন মেজর জেনারেল। তার মধ্যে একজন হলেন
জেনারেল ইব্রাহিম সাহেব, যিনি এখন রাজনীতি করেন, সর্বশেষ শেখ হাসিনার সঙ্গে হাত রেখে এমপি হয়েছিলেন, উনিও বরখাস্ত হয়েছিলেন। তো আমি যেটা বলতে চাচ্ছি, তত্ত্বাবধায়ক সরকারের আমলটায় চারদিকে একটা সুযোগ সন্ধান, নড়াচড়া, অস্থিরতা, আমলাতন্ত্রের মধ্যেও এটা চলতে থাকে, বাহিনীগুলোর মধ্যেও নানান জায়গায় চলতে থাকে। এখন তো পুলিশের সঙ্গে একটা সংকট চলছে। আমি বলবো যে তারা যে রিফর্মগুলো করার একটা স্বপ্ন লালন করেছেন, ছাত্ররাও করেছে, ছাত্রনেতারাও, এবং যারা সরকারে বসেছেন তারাও এই কথাগুলো বারবার বলছেন। এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি তো একটা আশা ভরসা নিয়ে এসছেন বলে তার বক্তব্যে মনে হয়েছে উনি বারবার বলছেন আমি এইটা করব, ওইটা করব, এবং আমাকে সময় দেন, আমার উপরে আস্থা রাখেন, আমাকে বিশ্বাস করুন। তো আমার কাছে যেটা মনে হয়েছে, তারা যেন একটা বাস্তবতার সামনে রাখেন, সেটা হলো নন পলিটিক্যাল সরকার বা অনির্বাচিত সরকারের পক্ষে বাংলাদেশে দীর্ঘমেয়াদে পথ পাড়ি দেওয়াটা কঠিন হবে। এখানে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে বড় দুইটা স্টেক হোল্ডার হইল আওয়ামী লীগ এবং বিএনপি। আওয়ামী লীগ এখন পরাজিত একটা দল এবং পলায়নকারী দল, কিন্তু আমি তো বলবো যে নির্বাচনে তো তারাও আসবে। তাদের যে অবস্থায় থাকুক, তাদের পেছনের সমস্ত ঘটনাবলীর বিচারের প্রশ্নটা তো অবশ্যই, জুলুমগুলোর বিচার করা, হত্যাকাণ্ডের বিচার করা, এগুলো থাকবে, কিন্তু ওই দলটার একটা অংশগ্রহণ তো লাগবে। বিএনপির লাগবে, আরও কিছু দল আছে তাদেরও লাগবে। তো তাদের কাজ হচ্ছে, তাদের যে রিফর্মের চিন্তা আছে, আমার প্রস্তাবনার সঙ্গে তারা একমত হয়ে যাবেন, এটা নাও হইতে পারে। তারা রিফর্মের যে চিন্তা ভাবনা আছে, এটাকে দুইটা লিস্ট করবেন। তারা বড় বড় অনেক লম্বা মেয়াদী, দীর্ঘমেয়াদী রিফর্মগুলো নির্বাচিত সরকারকে সুপারিশ করিয়ে নির্বাচনী ম্যানিফেস্টোতে এনে তাদের হাতে দায়িত্ব দিয়ে দিবেন, অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে এটার দায়িত্ব দিয়ে দিবেন। আর কি করবেন, যেগুলি খুব শর্ট লিস্টে যেটা থাকবে, যেরকম প্রতি 5 বছর পরে একটা সুস্থ নির্বাচন যেন হতে পারে, এই প্রক্রিয়াটাকে তারা বাস্তবায়ন করবেন। এটা করলে বাংলাদেশের অর্ধেক অশান্তি দূর হয়ে যাবে। রাজনৈতিক জবাবদিহিতার প্রসঙ্গটা যদি আসে, এবং আরও অল্প কিছু জিনিস তারা ঠিক করেন, আর এখন ব্যাপকভাবে রিপ্লেস এবং বদলি, দরকার হলে নতুন রিক্রুটমেন্ট, যদি এই 15 বছরের রেজিমের নানান অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, বিভিন্ন প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে, এইগুলিকে সংস্কার করা এবং একটা ভালো নির্বাচনের দিকে যাওয়া, এটা তাদের প্রধান কাজ হওয়া উচিত। তারা যতদিন থাকতে চাইবেন, সময় লম্বা করতে চাইবেন, এটা তারা হয়তো এখন খেয়াল করছেন কিনা আমি জানি না। তাদের মধ্যে অনেক প্রবীণ মানুষ আছেন, এনজিও থেকে আসা মানুষই আছেন মনে হয় 3-4 জন, আর বেশ কয়েকজন আইনবিদ আছেন। সরকারের ভিত্তি সাংবিধানিক না বৈপ্লবিক, এটা নিয়ে অনেক তর্ক করছেন অনেকে। আমি ওই জটিল তর্কে ঢুকবো না। আমি বলবো এই সরকার, সাধারণত আগের তত্ত্বাবধায়ক সরকারগুলোর মেয়াদ থাকতো 3 মাস। আমি বুঝি এই 3 মাসে তারা নির্বাচন করতে পারবেন না, ছোটোখাটো রিফর্মগুলো করেও তারা পারবেন না। তো এই সময়টা 6 মাস হতে পারে, 10 মাস হতে পারে, 1 বছর হতে পারে। এর চেয়ে বেশি আমি তাদেরকে সুপারিশ করব আর না যেতে। না এটার জন্যে না যে এরপরে যে সরকারটা আসতে পারে বলে মানুষ ধারণা করছে, যেই দলটা ক্ষমতায় আসতে পারে নির্বাচন হয়ে গেলে, তার প্রতি আমার ব্যাপক বিরাট দুর্বলতা আছে, এমন কিছু না। আমার কাছে মনে হয়েছে ইনারা মুভ করতেই পারবেন না 1 বছর পরে স্বাধীনভাবে। পুলিশকে তাদের কন্ট্রোল করতে হবে, পুরা প্রশাসন, বেসামরিক প্রশাসন, আমলাতন্ত্র যেটাকে বলা হয়, এদেরকে কন্ট্রোল করতে হবে, আর্মিকে কন্ট্রোল করতে হবে। যে আর্মি এখন তাদের প্রায় 80% সাপোর্ট দিয়ে যাচ্ছে, এই আর্মি 3 মাস পরে কতটুকু সাপোর্ট দেয়, 6 মাস পরে কতটুকু দেয় আমাদের সেনাবাহিনী, তাদের মূল কাজ তো এটা না। এবং 1 বছর পরে আর তারা কতটুকু দিবেন বা কোন সুরতে দিবেন, এখন যেভাবে দিচ্ছেন এইভাবে দিবেন না আরেকটু অন্যরকমভাবে দিতে চাইবেন, এটা এখন পরিষ্কার না। এই জন্যে এটা একটা নন পলিটিক্যাল একটা গভর্নমেন্ট, অরাজনৈতিক, অনির্বাচিত। মেধাবী মানুষেরা আছেন, তাদের ভেতরে ভালো কিছু করার প্রত্যাশা আছে, আমি এটাই ধারণা করে নিচ্ছি। এবং সেখানে মাঝখানে বলে নিই, আমাদের একজন প্রতিনিধিও আছেন আমাদের আলেম সমাজের মধ্য থেকে, ডক্টর আফম খালিদ হোসেন সাহেব। উনাকে যতটুকু এরিয়া দিয়ে দেওয়া হবে, আমরা ধারণা করি যে বিগত যে কোনো সময়ের চেয়ে ওনাকে সুযোগ দিলে উনি ওই এরিয়াটা, যেরকম ধর্ম মন্ত্রণালয়ের যতটুকু অংশ, তাকে যদি তার লোকেরা সহযোগিতা করে, মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট লোকেরা, গভর্নমেন্ট সবচেয়ে ভালো করবেন ইনশাল্লাহ, এটা আমার সন্দেহ নাই। কিন্তু ওনার অংশ দিয়ে তো রাষ্ট্র চলবে না। রাষ্ট্রের অনেক বড় অর্গানগুলো অন্য জায়গায়, রাষ্ট্রের পররাষ্ট্রনীতি, রাষ্ট্রের অর্থ, রাষ্ট্রের প্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রাষ্ট্রের পরিকল্পনা,
নির্বাচন পরিচালনা এবং আদার্স অনেক জিনিস আছে এখানে, এটা অন্যদের হাতে। এটা যারা এনজিও থেকে এসেছেন তাদের হাতে, জেনারেল ধারা থেকে এসেছেন তাদের হাতে। তারা অনেকেই যোগ্য মানুষ, তাদের যোগ্যতা নিয়ে আমি কথা বলছি না। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় একটা অনির্বাচিত, যাদের বিরাট রাজনৈতিক দল নেই, তাদের পক্ষে দীর্ঘমেয়াদে মুভ করা, কে কে তাদের প্রতিপক্ষ হয়ে যেতে পারে এটা হয়তো তারা চিন্তাও করছেন না এখন, তাদের জন্য কঠিন হবে। তাদের এই কাজটা করতে আমি আহ্বান জানাবো যে তারা যেন ন্যূনতম অল্প সময়, সেটা আমি সুপারিশ করছি সর্বোচ্চ 1 বছর, এর মধ্যে শর্ট লিস্টের রিফর্মগুলো করেন, যেটার কারণে সামনে দায়বদ্ধতা, জবাবদিহিতা যে কোনো সরকারই আসুক তার ওইটার মধ্যে পড়তে হবে এবং একটা ভালো নির্বাচন হবে, এই ব্যবস্থাটা থাকবে। আরেকটা হচ্ছে সুন্দর একটা নির্বাচন করে নির্বাচিত প্রতিনিধিদের কাছে তারা দায়িত্ব দিয়ে বাকি রিফর্মগুলো করার সুপারিশ করে যান। এটার একটা পদ্ধতি এটাও হতে পারে। আপনাকে মনে করিয়ে দিচ্ছি, আমি 1991 সনে যখন প্রথম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলো, প্রধান বিচারপতি ছিলেন শাহাবুদ্দিন সাহেব তখন, উনাকে সব দল মিলে, বিএনপি, আওয়ামী লীগ, 5 দল, জামাতি ইসলামী, 4টা জোট ছিল তখন প্রতিনিধিত্বশীল, 7 দল, 8 দল, 5 দল জামাত, তারা সবাই মিলে প্রস্তাব দিল যে উনাকে বানাইতে হবে। উনি চেয়ার থেকে উঠে এটার দায়িত্বে আসলেন, কিন্তু উনি একটা শর্ত দিয়েছিলেন, কি, যে আমি যে প্রধান বিচারপতি থেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হলাম বা প্রেসিডেন্ট হলাম, আমাকে আপনারা নির্বাচিত সরকার ক্ষমতায় যাওয়ার পরে সব দল একমত হয়ে সংবিধান সংশোধন করে আবার আমাকে প্রধান বিচারপতির চেয়ারে বসতে দিতে হবে, তাহলে আমি আসব। সবগুলো দল সম্মত হয়েছে, উনি এসে দায়িত্ব নিয়েছেন, নির্বাচন হয়েছে। নির্বাচনের পরে বিএনপি গভর্নমেন্ট ফর্ম করেছে, আওয়ামী লীগ বিরোধী দলে ছিল, কিন্তু ঠিকই ওনারা সংবিধান সংশোধন করে, অর্থাৎ সংবিধানে এমন কোনো আইন সম্ভবত ছিল যে প্রধান বিচারপতি যদি তার দায়িত্ব থেকে সরে গিয়ে রাষ্ট্রীয় কোনো দায়িত্ব পালন করে, উনি আর ওই দায়িত্বে আসতে পারবে না, ইস্তফা দিয়ে সরে আসার পরে, এমন কিছু একটা ছিল। এটাকে সংশোধন করে আবার তাকে তার দায়িত্বে যেতে দেওয়া হয়, উনি আবার বেশ কিছুদিন প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন এবং তারপরে উনি অবসর গ্রহণ করেন। এটা একটা নজির। অর্থাৎ যদি এই গভর্নমেন্ট, যেটা অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট, এরা আরও 4-5টা ভবিষ্যতে হওয়া উচিত এমন রিফর্ম পরিকল্পনা, যেটা প্রত্যেকটা অংশগ্রহণকারী নির্বাচনে যারা আসবে তাদের কাছ থেকে দস্তখত নিয়ে নেন যে এটা আপনারা করবেন, আপনাদের মধ্যে যারাই ক্ষমতায় যান অথবা যেই দল মিলে যান তারা এই কাজগুলো করবেন, আমাদের সাথে অঙ্গীকার করেন। তাহলে হোক বা না হোক সারা জাতি জানবে যে এরা এই রিফর্মগুলো করার জন্য অঙ্গীকারবদ্ধ ছিল, এবং এই কাজগুলো নির্বাচিত দলের জন্য আপনি দিয়ে রাখেন, পক্ষের জন্য দিয়ে রাখেন। আপনারা শুধু অল্প সময়ে নির্বাচনটা সুন্দর করে করা, আর কিছু সিস্টেম সুন্দর করা, কিছু সুন্দর বদলি করা, কিছু পুনর্গঠন এমন যেটা খুব অনিবার্য, এই কাজগুলো করলে আপনাদের জন্য সুন্দর হবে। আর 4 নম্বর যে কথাটা আমি আপনার কাছে বলতে চাই সেটা হলো, এই হত্যাকাণ্ডের, জুলাই হত্যাকাণ্ড বা গণহত্যার জন্য এই আন্দোলন চলাকালে নির্বিচারে যে হত্যা করা হয়েছে মানুষকে, এবং আরো হত্যা করার প্রস্তুতি ছিল পদত্যাগ না করলে, আর্মি সহযোগিতা করলে, এই পুরা বিষয়টা নিয়ে এবং বেসামরিক এবং বেপোশাকি সরকারি দলের গুন্ডারা এসে প্রকাশ্যে অস্ত্রশস্ত্র নিয়ে যে গোলাগুলিগুলি করেছে, মানুষ হত্যা করেছে এবং আরও যা যা করেছে, এটার বিচারের জন্য একটা কমিশন গঠন করা অথবা একটা নতুন বিশেষ আদালত গঠন করা। আমি এই কথাটাকে এইভাবে বলবো, গণহত্যা বা বড় হত্যাকাণ্ড, রেজিম আমলের গণহত্যা বা বড় হত্যাকাণ্ডের একটা বিশেষ আদালত গঠন করুন, যেখানে কমপক্ষে এই জুলাই গণহত্যা নিয়ে বিচার হবে, হেফাজতকে দমন করার জন্য শাপলা চত্বরে 2013-তে যে গণহত্যা চালানো হয়েছে এই হত্যার বিচার হবে, এবং 2009-এর ফেব্রুয়ারিতে পিলখানায় যে হত্যা হয়েছে সেটার সুষ্ঠু তদন্তের সাপেক্ষে একটা বিচার হওয়া, এই বিচারগুলো হবে। এবং আরও চুজ করে এই 15 বছরের আমলে যেটা একটা বড় হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের বিচার এই বিশেষ আদালতে হবে। এটা করলে গত 15 বছরের মজলুম মানুষগুলো, গোটা জাতি যেই বিচারগুলোর দিকে তাকিয়ে আছে, এই বিচারগুলো সম্পন্ন হলে জাতির ইতিহাসে একটা ইনসাফের ধারা চালু হবে, এবং অনাগত যে কোনো সরকার রেজিম কায়েমের ব্যাপারে ভয় পাবে, বাহিনীগুলো তার অনুগত হওয়ার ব্যাপারে ভয় পাবে। আপনি খেয়াল করবেন, এই আন্দোলন চলাকালে 1-2জন পুলিশ অফিসার দায়িত্ব ছেড়ে দিয়েছে,
তার জন্য এটা ঝুঁকিপূর্ণ ছিল, সে জানে না যে সরকার টিকে যাবে না চলে যাবে, তার কাছে বিবেকের দংশনটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে। কিন্তু বেশিরভাগ মানুষ দায়িত্ব ছাড়ে নাই, তাদেরকে যে নির্দেশ দেওয়া হয়েছে এটা করেছে, বিশেষ করে যাদের হাতে অস্ত্র থাকে। তো সামনের দিনগুলোতে বিচার যদি এইগুলোর হয়, যে কোনো বাহিনীকে অন্যায় কাজে ব্যবহার করার সময় যদি রেজিম, যে দুঃশাসনের যারা কর্তা কর্তী থাকবে, তারা যদি অন্যায়ভাবে ব্যবহার করতে চায়, বাহিনীর লোকেরা বুঝবে আমার এই চাকরি করার চেয়ে ছেড়ে দেওয়া ভালো, কারণ আমার মৃত্যুদণ্ডের শাস্তি অপেক্ষা করছে অথবা যাবজ্জীবনের শাস্তি আমার জন্য অপেক্ষা করবে। তো এই গণহত্যার বিচারের জন্য একটা বিশেষ আদালত কায়েম করবেন, যার আপনারা হয়তো সব করেও যেতে পারবেন না, আমি 1 বছর সময়ের চিন্তা করেছি, যেটা আমি আমার কথায় বলেছি, কিন্তু আপনারা শুরু করে দিতে পারবেন। আদালত গঠন করে গ্রেফতার শুরু হওয়া, চার্জশিট হতে থাকা, রিমান্ড হতে থাকা, জিজ্ঞাসাবাদ চলতে থাকা, বাকিটা পরবর্তী সরকার করবে, এটা আশা রেখে কাজগুলো করা, এই কাজগুলো আপনারা করতে পারেন। লম্বা লিস্ট আরও বলা যেতে পারে, আমি সেই দিকে যাব না। আমি মোটা দাগের কয়েকটা জিনিস বললাম। দেশের ধর্মীয় বিষয়, শিক্ষাগত বিষয়ে কোনো অযাচিত হস্তক্ষেপ না করা, বরং পারলে কিছু ইতিবাচক কাজ করা, দেশের অর্থনীতিকে নীতিনিষ্ঠ করা এবং অর্থনীতির সমৃদ্ধির দিকে চিন্তা করা, দেশের গোটা প্রশাসনের মধ্যে আর্থিক খাতগুলোর ক্ষেত্রে অথবা টাকা পয়সা সংশ্লিষ্ট বিষয়ে যেন জোচ্চুরি লুটপাটের মনোবৃত্তি মানুষের এখনই ক্ষান্ত দিতে হয়, এই পদক্ষেপ গ্রহণ করা। 3 নাম্বার হলো মেয়াদ এবং রাজনৈতিক রিফর্ম, সাংবিধানিক রিফর্মের 2টা ভাগ করা। একটা ভাগ এখনই বাস্তবায়ন করা, যেটা শর্ট লিস্ট, আরেকটা ভাগ পরবর্তীতে নির্বাচিত সরকারের জন্য চুক্তির ভিত্তিতে রেখে যাওয়া অথবা তাদেরকে ওয়াদাবদ্ধ করে দিয়ে যাওয়া। 4 নাম্বার বললাম এই ঘটনাবলীর জন্য একটা বিচারের ব্যবস্থা করা, এটার জন্য যদি দেশের বাইরে পালিয়ে যাওয়া কাউকে ধরে আনতে হয় সেটার উদ্যোগ গ্রহণ করা, তিনি যত বড় ব্যক্তিই হন। এই একদম নিচের থেকে নিয়ে উপর পর্যন্ত যারা হুকুমের আসামি এবং যারা ফিল্ডের আসামি, উভয়কে ধরার চেষ্টা করা। আমি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে 2.5 দিন আগে, আমি যখন কথা বলছি 11ই আগস্ট, তাদের কাছে মোটা দাগে আহ্বান করব তারা যেন এই কাজগুলি সুন্দরভাবে করেন বা করার চেষ্টা করেন, বিবেচনায় নেন। এবং বিশেষভাবে এই সরকারের পেছনে যারা রয়েছেন, যাদের আন্দোলনের ভিত্তিতে গড়ে উঠেছে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক, তাদের কাছেও আহ্বান করব তারা যেন বাস্তবতার দিকগুলোকে বারবার পরখ করেন এবং জনগণের এবং তাদের যেগুলি প্রাণের দাবি, যেগুলি রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ, জুলুমের সঙ্গে, জুলুম প্রতিরোধের সঙ্গে জড়িত, দেশের অগ্রসরতার সঙ্গে জড়িত, এই বিষয়গুলোর ক্ষেত্রে সবসময় ফোকাসড থাকেন, মনোযোগী থাকেন, পিছিয়ে না আসেন। আন্দোলনে যেরকম তারা চমৎকার সৃজনশীলতা দেখিয়েছেন, চমৎকার ধারাবাহিকতা দেখিয়েছেন, নিবেদন দেখিয়েছেন, আত্মত্যাগ প্রমাণ করেছেন, সামনে নির্বাচন শেষ করে ক্ষমতা হস্তান্তর পর্যন্ত এর ধারাবাহিকতা যেন তারা বজায় রাখেন, তাহলে দেশ আসলেই একটা ভালো ফল পাবে। জি, এটাও একটা সুন্দর প্রশ্ন। এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠিত হয়েছে 2.5 দিন আগে, আমি আপনার সঙ্গে কথা বলছি 11ই আগস্ট সন্ধ্যায়, রোববার সন্ধ্যায়, একদম সরকারের প্রথম 2 দিন বা এরকম সময় পার হয়েছে মাত্র। কেউ কেউ মনে করেন এই সরকারে আলেমরা নাই, অতএব আলেমদের কোনো দায়িত্ব নাই এই সরকার নিয়ে, আলেমরা যারা রাজনীতি করেন তারা তো রাজনীতি করবেন। আবার কেউ কেউ মনে করেন এই সরকারে আলেমদের পূর্ণ সহযোগিতা এবং সমর্থন দরকার এবং পুরোপুরি দেশকে গঠন করার পেছনে এই সরকারের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া দরকার। আমি আনন্দের সঙ্গে বলছি যে এই সরকারে একজন আলেম প্রতিনিধি আছেন, অত্যন্ত যোগ্য। তার অংশটুকুই উনি অন্য যে কোনো মন্ত্রীর চেয়ে, মানে উনার এই এরিয়াতে যারা মন্ত্রিত্ব আগে করেছেন, আমি আশা রাখি উনি অনেক সুন্দরভাবে সাফল্যের সঙ্গে করবেন ইনশাআল্লাহ। এবং পুরা উপদেষ্টা পরিষদে উনি থাকার কারণে, উপস্থিত থাকার কারণেও এটার একটা প্রভাব, সুপারিশ, প্রস্তাবনা, মতামত ব্যক্ত করা এই জায়গাতেও ভালো করবেন ইনশাআল্লাহ। কিন্তু আমি পুরা গভর্নমেন্টের বডি দেখে আমি যে কথাটা বলতে পারি এবং যে পরিস্থিতিতে এই গভর্নমেন্ট গঠিত হয়েছে, এই গভর্নমেন্টের যে সুরত, এটা একটা অন্তর্বর্তীকালীন অনির্বাচিত সরকার, এটাকে আমরা কি বলতে পারি? এটাকে একটা ব্রিজ বলতে পারি। এতদিন যে সরকার চালিয়ে এসেছে এটাও একটা রাস্তা ছিল, যদিও রাস্তাটা
একটা বিরাট সময় যাবৎ অভিশপ্ত রাস্তা ছিল, নির্বাচন সুন্দর করে হয় নাই, জুলুমগুলো চালু ছিল, পুরা রেজিম কায়েম ছিল প্রশাসনের সব জায়গায়, নানান জনসমাজের নানান পক্ষকে আহত করা হয়েছে, আঘাত করা হয়েছে বিভিন্ন সময়। আবার নির্বাচনের পরে আরেকটা পক্ষ যখন দেশ চালাবে, এটা নির্বাচিত যে কোনো পক্ষই চালাক, তারা আবার আরেকটা রাস্তা দিয়ে চালাবে দেশটাকে। মাঝখানে একটা বড় ব্রিজ পরিচালনা করছেন আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের প্রধান ব্যক্তি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, গ্রামীণ ব্যাংকের, এবং এছাড়া উনি আন্তর্জাতিকভাবে পরিচিত বাংলাদেশের যে কোনো নাগরিকের চেয়ে, বিশেষ করে পশ্চিমা জগতে। আর এর সঙ্গে অনেক সাধারণ শিক্ষার ধারায় অনেক বড় বড় ব্যক্তিরা রয়েছেন। এনজিও ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন অন্তত 3 জন মনে হয় প্রায়। তো আমি বলবো আলেমদের অবস্থান এই সরকারকে প্রয়োজনীয় জায়গায় সহযোগিতা করা এবং পর্যবেক্ষণের দৃষ্টিতে রাখা। পূর্ণ সহযোগিতা অথবা পূর্ণ বিরোধিতা কোনোটারই সময় আসে নাই, নিরাপদও না। এই সরকার দেশটাকে কোথায় নিয়ে যায় আমরা জানি না, তো ওনারাও হয়তো জানেন না। এটা আমি কোনো সমালোচনা করার দৃষ্টিতে কথাটা বলছি না, পর্যবেক্ষণের জন্য বলছি, বিশ্লেষণের জন্য বলছি। এখানে এমন কোনো জিনিস চলে আসে কিনা যেটা নাগরিকদের জন্য ক্ষতিকর, ধর্মপ্রাণ মানুষের মনে কষ্টদায়ক কোনো জিনিস যদি গভর্নমেন্ট আনতে থাকে তখন প্রতিবাদ করতে হবে। এই জন্য আলেমদের কাজ হিতাকাঙ্ক্ষার, উপদেশের এবং পর্যবেক্ষণের। আলেমরা এই কাজগুলো করতে পারেন। যেহেতু আলেম একজন প্রতিনিধি নেওয়া হয়েছে এই গভর্নমেন্টে, আলেমদের কিছু সম্পৃক্ততা থাকবে এবং ছাত্র জনতার যে নেতারা আছে, সমন্বয়করা, তাদের সঙ্গেও আলেমদের যাদের সম্পর্ক রয়েছে, তারা সেখানেও তাদের অনেক প্রস্তাবনা, প্রয়োজনীয় প্রস্তাবনা দেশের জন্যে, ইসলাম এবং উম্মার জন্যে, এবং এই দেশের অগ্রসরতার জন্যে, রাজনৈতিক স্থিতিশীলতার জন্যে এবং দেশের উন্নতির জন্যে, জুলুমের পরিস্থিতি থেকে দেশ যেন মুক্তি পায়, এটার জন্যে ঢালাও ঢালাও প্রস্তাব দেওয়া না। একদম মনে চাইলো বলতে থাকলাম, লম্বা লম্বা লিস্ট দিয়ে দিলাম, চাইলো একজনের নাম 10 জনের নাম দিয়ে দিলাম, চাইলো 3টা প্রস্তাব 32টা প্রস্তাব দিয়ে দিলাম। এটা আমি মানা করব। আলেমদের যে ফোরামগুলোর সঙ্গে এই চলমান গভর্নমেন্টের সম্পর্ক হবে বা আছে, এবং এই গভর্নমেন্টের সঙ্গে যারা যুক্ত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, এদের সঙ্গে যাদের আলেমদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফোরামগুলোর যোগাযোগ আছে, খুব সীমিত, পরিমিত, মূল দরকারি সুপারিশটা, কথাটা, প্রস্তাবটা, দাবিটা তাদের কাছে জানানো, সময়ে সময়ে সহযোগিতা করা, পর্যবেক্ষণ করা। আমি এই কথাটা এই জন্য বললাম যে আমি 11ই আগস্ট আপনার সঙ্গে কথা বলছি। যদি এমন হয় যে জুন মাসে, আগস্টের পরে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে বিরোধিতার কোনো প্রসঙ্গ আসে যে এখন সরকারের সমালোচনা করা দরকার, আমি তখন সেটা বলবো যে সমালোচনা করা দরকার। যদি এমন আসে যে না, অনেক বেশি সহযোগিতা করা দরকার সরকারকে, এটাও যদি 2 মাস পরে প্রমাণিত হয় যে সরকারের আরো অনেক বেশি সহযোগিতা দরকার, এই সরকার জাতির জন্য, দেশের জন্য, মূল্যবোধের জন্য এমন অনেক কাজ করছে যে আলেমদের আরো অনেক হেল্প দরকার, হাতগুলিকে শক্ত করা দরকার, আমি তখন সেটা বলবো। কিন্তু এই সরকার গঠনের 2.5 দিন পরে সরকারের যে চেহারা এবং তাদের যে পথ চলা, চারদিকের রাজনৈতিক যে পক্ষগুলো রয়েছে, স্টেক হোল্ডাররা, সেখানে আলেমদের ক্ষেত্রে প্রতি দয়া করে আলেম রাজনীতিকরা, আলেমদের বড় বড় ফোরাম এবং সারা দেশের আলেম সমাজের কাছে আমাদের খুব বিনয়ী একটা আহ্বান থাকবে, চলুন আমরা প্রাথমিক যে অভিনন্দন জানানো, কিছু প্রস্তাবনা দেওয়া, ভদ্রোচিত শুভকামনা করা, দোয়া করা তাদের জন্য এবং দেশের জন্য, এটা করার পাশাপাশি পর্যবেক্ষণ বজায় রাখি, আমরা খেয়াল রাখি, দেখি। কাউকে ব্ল্যাঙ্ক চেক দেওয়ার কোনো সুযোগ দুনিয়াতে এখন আর নাই, বরং আমরা দেখব। যখন মনে হবে আরো সহযোগিতা করার দরকার, 2 কদম এগিয়ে গিয়ে করব। যখন মনে হবে 2 কদম পিছিয়ে গিয়ে সরকারকে এখন সমালোচনা করা দরকার, তখন যেন আমরা সেটা করতে পারি। আমি আলেমদের ভূমিকাকে এভাবেই রাখাটা, অন্তত এখন আমার প্রস্তাবটা এরকম। আল্লাহ তাআলা এই দেশকে উত্তরোত্তর উন্নয়ন দান করুন, শান্তি দান করুন, এবং নাগরিকদের মাঝে শান্তি, সম্প্রীতি, উন্নতি, ইমানদারি, ঐতিহ্যপ্রীতি এবং শেকড়ের সঙ্গে যুক্ত থাকা, এই অনুভূতিগুলো দান করুন। আমাদের নতুন প্রজন্ম একটা ভালো বাংলাদেশ পাক, এটার জন্য আমি দোয়া করি, এবং জুলুমের হাত থেকে মানুষ মুক্তি পাক। সবসময় শাসনতান্ত্রিক চেয়ারে বসে কেউ যেন খুনি না হয়ে যায়, খুন করাটা যেন তার কাছে কোনো ব্যাপার না, এমন কোনো মানুষ যেন আমাদের শাসকদের চেয়ারে বসতে না পারে,
এরকম একটা পরিস্থিতি যেন তৈরি হয়, এটার জন্য আমরা সকলের কাছে দোয়া চাই, আমরা নিজেরা দোয়া করি এবং সকলকে দোয়া করার জন্য আহ্বান করি। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে শান্তিতে রাখুন এবং আমাদেরকে দেশ, মানুষ, জাতির জন্য হিতাকাঙ্ক্ষী বানান। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।